হ্যালো এভরিওয়ান, স্টেপ সিয়েন্সের অ্যাডমিশন ক্লাস কোর্সে সবাইকে স্বাগতম। আজকে আমরা গুণগত রসায়ন হতে বিগত বছরগুলোতে ভার্সিটি ভর্তি পরীক্ষায় আসা কতগুলো প্রশ্নের সমাধান করব। তাহলে চলো শুরু করা যাক। আমাদের এখানে প্রথম প্রশ্ন হচ্ছে কক্ষভিত্তিক কোয়ান্টাম সংখ্যা কতগুলো। আমরা জানি কোয়ান্টাম সংখ্যা হচ্ছে চারটা। একটি হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, তারপর হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, তারপর হচ্ছে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এবং লাস্ট হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। এখন এর মধ্যে স্পিন কোয়ান্টাম সংখ্যাটা শুধু ঘূর্ণনটা নির্দেশ করে। তো এখানে বলা হয়েছে যে কক্ষভিত্তিক কোয়ান্টাম সংখ্যা কয়টি। তো এই স্পিনটা হচ্ছে ঘূর্ণন ভিত্তিক কোয়ান্টাম সংখ্যা এবং বাকি তিনটা হচ্ছে কক্ষভিত্তিক কোয়ান্টাম সংখ্যা। সো সেটি হচ্ছে তিনটি। আমাদের এই প্রশ্নে বলা আছে কোনটি কক্ষপথের আকৃতি নির্দেশ করে। আমরা কোয়ান্টাম সংখ্যা সংজ্ঞা থেকে বুঝতে পারি যে প্রধান কোয়ান্টাম সংখ্যা কক্ষপথের আকার নির্দেশ করে, সহকারী কোয়ান্টাম সংখ্যা উপশক্তি স্তরের আকৃতি নির্দেশ করে, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা ত্রিমাত্রিক দিক বিন্যাস নির্দেশ করে এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা ইলেকট্রনের ঘূর্ণনের দিক প্রকাশ করে। সো এখানে বলা হয়েছে যে কোনটি কক্ষপথের আকৃতি নির্দেশ করে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 2 নাম্বারটা, এটি আকৃতি নির্দেশ করে। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে একটি পরমাণুতে 4টি অযুগ্ম ইলেকট্রন থাকলে সর্বমোট স্পিন কত। তাহলে প্রতিটি ইলেকট্রনের জন্য স্পিন কোয়ান্টাম সংখ্যার মান কত, মান হচ্ছে হাফ এবং 4টার জন্য কত হবে, 4 হাফ ইন্টু 4 হবে। সো আলটিমেট এটা গুণ করলে কত হবে, 2 হবে। তাহলে সর্বমোট স্পিন কত দাঁড়াচ্ছে, 2 দাঁড়াচ্ছে। তাহলে একটি পরমাণুতে 4টি অযুগ্ম ইলেকট্রন থাকলে সর্বমোট স্পিন হচ্ছে 2। আমাদের এই প্রশ্নে বলা আছে C2H4 এর পাই ইলেকট্রন গুলো কোন অরবিটাল থেকে আসে। আচ্ছা, পাই ইলেকট্রন পাওয়া যায় হচ্ছে পাই বন্ধনের মধ্যে। এই C2H4 এর মধ্যে কার্বনের sp3 সংকরণ হয়। এক্ষেত্রে আমরা কার্বনের ইলেকট্রন বিন্যাসটা একটু দেখে নেই। উত্তেজিত অবস্থায় কার্বনের যদি ইলেকট্রন বিন্যাসটা করা হয় তাহলে ইলেকট্রন বিন্যাসটা দাঁড়াবে হচ্ছে এরকম 1s2 2s2 2px 1 2py 1 আর 2pz0। কিন্তু আমি যেহেতু উত্তেজিত অবস্থা দিয়েছি সো এটা হবে হচ্ছে 2s1 এবং এখানে হয়ে যাবে 2pz1। যেহেতু sp3 সংকরায়ন তাহলে একটি s এবং দুটি p এটা মিলে কি তৈরি করবে, sp3 সংকরায়ন তৈরি করবে এবং এটি থাকবে হচ্ছে অসংকরিত এবং অসংকরিত অরবিটালটা আমরা জানি পাই বন্ধন সৃষ্টি করে। সো এখানে যেহেতু অসংকরিত অরবিটালটি হচ্ছে 2p, তাহলে এখান থেকে আমরা পাই বন্ধন পাই, তার মানে এখান থেকে আমরা পাই ইলেকট্রন গুলো পাই। তাহলে C2H4 এর পাই ইলেকট্রন গুলো আমরা পাই হচ্ছে 2p অরবিটাল থেকে। আমরা চলে যাই আমাদের পরবর্তী প্রশ্নে। আমাদের পরবর্তী প্রশ্নে বলা আছে যে 4d5 এবং 5s1 কোনটির ইলেকট্রন বিন্যাস। তো এখানে লেখা আছে যে 4d5 এবং 5s1। তো ইলেকট্রন বিন্যাস যদি আমরা করে দেখি আমাদের ইলেকট্রন বিন্যাসটা দাঁড়ায় হচ্ছে কি এরকম যে ক্রিপ্টন, তারপর হচ্ছে 4d5, তারপর হচ্ছে 5s1। এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। তাহলে ক্রিপ্টনের ক্ষেত্রে আমরা জানি পারমাণবিক সংখ্যা কত, ক্রিপ্টনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 36 এবং এখানে হচ্ছে 5 এবং এখানে হচ্ছে 1। তাহলে এটা যদি আমরা যোগ করি, এটা যোগ করলে কত দাঁড়াবে, টোটাল দাঁড়াবে হচ্ছে 42। তাহলে 42 কার পারমাণবিক সংখ্যা, 42 হচ্ছে মলিবডেনামের পারমাণবিক সংখ্যা। এটা আমাদের মুখস্থ থাকাটা খুবই জরুরি। 42 হচ্ছে মলিবডেনামের পারমাণবিক সংখ্যা। যদি পারমাণবিক সংখ্যা মুখস্থ না থাকে আমরা কখনোই পারবো না। আমাদের এই প্রশ্নে বলা আছে যে 4d4 5s1 কোনটির ইলেকট্রন বিন্যাস। তাহলে এখানে আমাদের 4টা অপশন দেওয়া আছে এবং 4টার মধ্যে এখানে দেখো লেখা আছে যে সম্ভব নয়। তো প্রথমেই অনেকে কি করবা, এখানে 4d4 এবং 5s1 দেখে সম্ভব নয় দাগিয়ে দিবা। আসলে তা না, এটা আসলে সম্ভব। এটা একটু ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস। তো এটাকে যদি আমরা হিসাব করি, এটা হচ্ছে ক্রিপ্টন 4d4 5s1। এটি দ্বারাই হচ্ছে নিওবিয়ামের ইলেকট্রন বিন্যাস। এটি হচ্ছে নিওবিয়ামের ইলেকট্রন বিন্যাস। কথা হচ্ছে কেন এরকম হয়, এটা তো এরকম হওয়ার কথা ছিল না। এটা প্রধানত হওয়ার কথা ছিল এরকম 4d3 এবং হচ্ছে 5s2 এরকম হবার কথা ছিল। যেহেতু 5s অরবিটালের আকৃতি অনেক বড় এবং এটি হচ্ছে নিউক্লিয়াস থেকে অনেক দূরে অবস্থান করে, সো এই ক্ষেত্রে এখানে এই 5s এবং 4d এর এই দুইটা অরবিটালের মাঝখানে ইলেকট্রনের যে বিকর্ষণ বল সেটি আসলে বেশি কাজ করে না, কারণ 4d হচ্ছে ক্ষুদ্র আকৃতি এবং 5s হচ্ছে বড় আকৃতি। সো বিকর্ষণটা অতটা কাজ করে না। ইলেকট্রন বিকর্ষণ কাজ না করায় ঘটনাটা কি হয়ে যায়, ঘটনাটা হয়ে যায় হচ্ছে এরকম যে 5s2 থেকে একটি ইলেকট্রন 4d তে এসে পড়ে, কারণ 4d টা হচ্ছে নিউক্লিয়াসের কাছাকাছি। যেহেতু নিউক্লিয়াসের কাছাকাছি, নিউক্লিয়াসটা কি করবে, d তে ইলেকট্রনটাকে আকৃষ্ট করবে। ইলেকট্রন আকৃষ্ট করায়
4d এবং 5s যেহেতু এখন বিকর্ষণ কম, সো 5s থেকে একটি ইলেকট্রন জাম্প করে 4d তে এসে পড়ে, তাই এটি কি হয়ে যায়, 4d 4 হয়ে যায় এবং 5s 1 হয়ে যায়। সো 4 নাম্বার শক্তি স্তরে এই ডি ব্লক মৌলগুলোর এগুলো একটু ব্যতিক্রম, এটা আমরা মাথা রাখবো। চতুর্থ পর্যায়ে এগুলো একটু আমরা মাথা রাখবো। এটি হচ্ছে 4d4 এবং 5s1 নিওবিয়ামের ইলেকট্রন বিন্যাস। এবার আমরা চলে যাই আমাদের পরবর্তী প্রশ্নে। তো আমাদের এই প্রশ্নে দেখো বলা আছে কি, বলা আছে যে আয়রন, কোবাল্ট, নিকেল এদের গ্রুপ যথাক্রমে কি কি। তো এখানে গ্রুপের কথা বলা হয়েছে, তো আমরা কিভাবে করব, আমরা এদের ইলেকট্রন বিন্যাসটা একটু হিসাব করব। আয়রন হচ্ছে 26, এটা কি দাঁড়াবে, এটা দাঁড়াবে হচ্ছে আর্গন, আর্গনে 18টা ইলেকট্রন চলে যায়। তারপর হচ্ছে 3d এবং 4s, যেহেতু 26টা ইলেকট্রন তাহলে হবে হচ্ছে 4s2 3d6, 18টা আর্গনে চলে যায়। তারপর হচ্ছে কোবাল্ট, কোবাল্ট হচ্ছে 27, এটা যদি আমরা হিসাব করি এটা কি দাঁড়াবে, এটা দাঁড়াবে হচ্ছে আর্গন, তারপর হচ্ছে 3d7 এবং হচ্ছে 4s2। তারপর নিকেলের ক্ষেত্রে যদি আমরা হিসাব করি কি হবে 28, এটা যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি এটা কি হবে আর্গন এবং হবে হচ্ছে 3d8, তারপর হচ্ছে 4s2। খেয়াল করো এখানে ডি এবং এস অরবিটালের টোটাল ইলেকট্রন হচ্ছে 8টা, এখানে হচ্ছে 9টা, এখানে হচ্ছে 10টা। যদি সর্বশেষ ইলেকট্রন ডি অরবিটালে যায় এবং ডি এবং এস অরবিটালে ইলেকট্রন 8, 9 এবং 10 হয়, তাদের সবার গ্রুপ হবে হচ্ছে 8। তাহলে সবার গ্রুপ কত হবে, 8 হবে। ওকে, গ্রুপ হবে হচ্ছে 8 এবং লাস্ট ইলেকট্রন যেহেতু ডি অরবিটালে গিয়েছে তাহলে সবার উপগ্রুপ হবে হচ্ছে বি। যদি লাস্ট ইলেকট্রন এস বা পি অরবিটালে যেত তাহলে উপগ্রুপ হতো এ। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 3 নাম্বারটা। আমাদের পরবর্তী প্রশ্নে বলা আছে একটি মৌলের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন বিন্যাস 4d10 5s1 এর পারমাণবিক সংখ্যা কত। আমরা খুবই ইজিলি এটা হিসাব করতে পারি। আমরা ক্রিপ্টনটা মনে রাখবো। ক্রিপ্টনে আসলে কতটুকু চলে যায়, ক্রিপ্টনে চলে যায় হচ্ছে 4p6 পর্যন্ত। ওকে, 4s2 4p6 পর্যন্ত চলে যায়। তাহলে এখানে পারমাণবিক সংখ্যা হচ্ছে 36, 4p6 পর্যন্ত চলে গিয়েছে। তারপর হচ্ছে 4d10, তারপর হচ্ছে 5s1। এখন যেহেতু এখানে 36, এখানে আরো 10টা আছে এবং এখানে আছে হচ্ছে আরো একটা, তাহলে এটা যদি আমরা হিসাব করি কত দাঁড়াবে, এটা দাঁড়াবে হচ্ছে 36 প্লাস 10 প্লাস 1, যেটা দাঁড়াবে হচ্ছে 46 এবং 1 হচ্ছে 47। এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 47। আমাদের এই প্রশ্নে বলা আছে যে গ্রাউন্ড স্টেট কি। গ্রাউন্ড স্টেট বলতে বোঝা হচ্ছে ভূমি অবস্থা, অর্থাৎ একদম সবচেয়ে কম শক্তির অরবিটাল। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে নিম্ন শক্তির অরবিটাল। আমাদের এই প্রশ্নে বলা আছে একটি মৌলের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 5d10 এবং 6s1, মৌলটার নাম কি। তো এজন্য আমাদের আরো একটি নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস জানতে হবে, সেটি হচ্ছে জেনন। তো জেননের ক্ষেত্রে 5s2 5p6 পর্যন্ত চলে যায়। তাহলে জেননের পারমাণবিক সংখ্যা হচ্ছে 54। তারপর আমাদের কি দাঁড়াবে, তারপর হচ্ছে 4f, তারপর হচ্ছে 5d, তারপর হচ্ছে 6s। যেহেতু এখানে 4f f অরবিটালে 14টা ইলেকট্রন থাকে, 14টা থাকবে। 5d তে এখানে 10 দেওয়া আছে, 6s এ কত দেওয়া আছে 1। তাহলে এটা আমরা হিসাব করি 54 প্লাস 14 প্লাস 10 প্লাস 1। তো এটা আলটিমেটলি কত দাঁড়াবে, এটা আলটিমেটলি দাঁড়ায় হচ্ছে 79। তো 79 হচ্ছে অরাম বা গোল্ডের পারমাণবিক সংখ্যা। তাহলে আমাদের মৌলটার নাম হচ্ছে অরাম। আমাদের এখানে বলা আছে কোন কোয়ান্টাম সেটটি সম্ভব নয়। তো আমাদের এই 4টা অপশনের মধ্যে আমাদের এখানে 3 নাম্বারটা সম্ভব নয়। এটা দেখে বোঝা যাচ্ছে কেন সম্ভব নয়, কারণ এখানে n এর মান হচ্ছে 3, l এর মান হচ্ছে 2। l এর মান যদি 2 হয়, m এর মান কি কি সম্ভব, m এর মান সম্ভব হচ্ছে -2 -1 0 +1 +2, এই 5টা সম্ভব। সো এখানে -3টা সম্ভব না। তাহলে কোন সেটটা সম্ভব নয়, আমাদের 3 নাম্বার সেটটি সম্ভব নয়। তারপর বোর মডেল অনুযায়ী চতুর্থ শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত হবে। আমরা জানি কৌণিক ভরবেগ mvr কিভাবে নির্ণয় করা যায়, সেটা হচ্ছে nh/2π এভাবে নির্ণয় করা যায়। যেহেতু 4 নম্বর শক্তি স্তর n এর মান হচ্ছে 4, তাহলে এটা কত হবে 4h/2π। তাহলে 2 এবং 4 কাটাকাটি গেলে এখানে কি থাকবে, কাটাকাটি গেলে থাকবে হচ্ছে 2h ডিভাইডেড বাই এখানে হচ্ছে পাই। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 2h ডিভাইডেড বাই পাই। আমাদের এই প্রশ্নে বলা আছে 4s অরবিটালে নোড কতটি। এখন নোড বলতে আমরা কি বুঝবো, নোড বলতে আমরা বুঝবো যেখানে আসলে কোনো ইলেকট্রন মেঘ অবস্থান করে না। যেমন এখানে s দেওয়া আছে, এটা শুধু ns অরবিটালের জন্য ব্যাখ্যাটা। তাহলে এটা হচ্ছে প্রথম শক্তি স্তর, এটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর। তাহলে প্রথম শক্তি স্তর এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা 1s বলতে পারি, প্রথম শক্তি স্তরের s অরবিটাল। আর যেহেতু এটা দ্বিতীয় শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তরের s অরবিটাল। এখন এই যে এখানে যে সার্কেলটা আছে, এই সার্কেলটাতে ইলেকট্রন ঘুরতে থাকে,
তার মানে এখানে ইলেকট্রন মেঘ আকারে ঘুরতে থাকে, তাহলে এই সার্কিটটার ইলেকট্রনের ডেনসিটি আছে। তারপর 2s যেই এই শক্তি স্তরটার মধ্যে আছে এর মধ্যে ইলেকট্রন ঘুরতে থাকে, এখানেও ইলেকট্রন ডেনসিটি থাকে। কথা হচ্ছে এদের যে মাঝখানে যে ফাঁকা অঞ্চলটা, এখানে কি কোনো ইলেকট্রন ঘুরবে না, এই অংশটাকে বলা হয় কি, এই অংশটাকে বলা হয় হচ্ছে নোড। তাহলে দেখো দুইটা s অরবিটালের মাঝখানে নোড থাকে কটা, একটা। তাহলে যদি এখানে আরো একটা 3s অরবিটাল আসতো, নোড হতো দুইটা, তাহলে চারটা হলে কটা হবে, তিনটা হবে। তাহলে এটা অলওয়েজ মাথায় রাখবো, ns অরবিটালে নোড থাকবে কতটুকু, নোড থাকবে হচ্ছে n-1 সংখ্যক নোড, নোড হচ্ছে n-1 সংখ্যক, এটা অলওয়েজ মাথায় রাখবো। তাহলে 4-1 অ্যান্সার হচ্ছে 3। আমাদের এই প্রশ্নে বলা আছে px অরবিটালের নোডাল তল কোনটি। নোডাল তল একটু আগে আমরা নোট পড়ে আসছি, যেখানে ইলেকট্রন কোনো ডেনসিটি থাকবে না। তাহলে px অরবিটালে ইলেকট্রন গুলো আকৃতিটা আমরা কি দেখেছিলাম, যেটি হচ্ছে একটি ডাম্বেল আকৃতি এবং এটা হচ্ছে x অক্ষ বরাবর। তাহলে px অরবিটালে x অক্ষ বরাবর ইলেকট্রন ডেনসিটি থাকে, কিন্তু y ও z অক্ষ বরাবর কোনো ইলেকট্রন ডেনসিটি থাকে না। সো সেটা হচ্ছে এই px অরবিটালের জন্য নোডাল তল। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের yz। আমাদের এই প্রশ্নটি হচ্ছে জি উপস্তরের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য। তো অনেকেই কি করবা, সম্ভব নয় দাগিয়ে দিবা, আসলে সেটি না, জি উপস্তরের প্রমাণ পাওয়া গেছে এবং সেটি হচ্ছে পঞ্চম শক্তি স্তরে অবস্থিত। তাহলে আশা করি সবাই সবগুলো প্রশ্নের সমাধান বুঝতে পেরেছি। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।